পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে হচ্ছে আনন্দ শোভাযাত্রা। পুরনো ঐতিহ্যে ফেরত যাচ্ছে বললেন ঢাবি উপাচার্য। পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। নববর্ষ ঘিরে বাজারে ইলিশের বাড়তি দাম, সবজি মাছ মাংস সহ অন্যান্য নিত্যপণ্যের স্বস্তি। চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। অন্তর্বর্তী সরকারের 5 বছর থাকার অধিকার নেই মন্তব্য সেলিমা রহমানের। বিরোধী দলে থাকলেও ভয় পায় না বিএনপি। ডিজিটাল নিরাপত্তা আইন অবাধ তথ্য প্রবাহে বাধা, সরকারি প্রতিষ্ঠানে হয়রানির শিকার সাংবাদিকরা, পার পাচ্ছে দুর্নীতিবাজরা। আইনটা এমনভাবে আপনাকে বেঁধে দিয়েছে, আপনি চাইলেই একটা প্রতিষ্ঠানে গিয়ে ঢুকে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির যে অপকর্ম আছে সে ব্যাপারে আপনি কোনো তথ্য চাইতে পারবেন না। এবং গাজায় 24 ঘন্টা ইসরায়েলি হামলা নিহত কমপক্ষে 30, নতুন করে 80 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বাংলা নববর্ষ বরণের শোভাযাত্রার নাম বদলে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। তবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের এটিকে নাম পরিবর্তন নয়, পুরনো ঐতিহ্যে ফিরে যাওয়া হিসেবে দেখছেন। এদিন বেলা 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন। সেই সঙ্গে শোভাযাত্রার দুপাশে আইন শৃঙ্খলার সদস্য থাকারও সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। পহেলা বৈশাখের শোভাযাত্রা আর নয় মঙ্গল শোভাযাত্রা নামে, এবার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। নাম পরিবর্তন নয়, 3 দশক আগের ঐতিহ্যবাহী নামে এ শোভাযাত্রা ফিরছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে এবার হচ্ছে বাংলা বর্ষবরণ। শোভাযাত্রায় থাকবে স্বৈরাচারের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, মুগ্ধের পানির বোতল, পালকি, তরমুজের ফালির 5টি বড় মোটিফ সহ ছোট ছোট আরও অনেক মোটিফ। এবারের আয়োজনে অংশ নিবে পাহাড়ি ও সমতলের 28টি নৃগোষ্ঠী। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বার্তা থাকবে এবারের বর্ষবরণে, জানান চারুকলা অনুষদের ডিন আজহারুল। এদিকে নববর্ষের দিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী ওঠানামা করবে না। সেই সঙ্গে বিকেল 5টার পর জনসাধারণ ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বাংলা নববর্ষ 1432-কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার 24শে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্টরা। শৈশব বর্মনের ক্যামেরা এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করে নিতে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নববর্ষের শোভাযাত্রার রাজা, রানী, পেঁচাসহ পশু পাখির মুখোশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। এবার স্বৈরাচারের প্রতিকৃতি, ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা আর পালকির মতো বিষয়কে মোটিফ হিসেবে ব্যবহার করা হচ্ছে। উৎসব মুখর এই আয়োজনের প্রস্তুতি দেখতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পহেলা বৈশাখের দিন দেখবো সামনে থেকে, তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি এক্সাইটেড। তো আমরা অনেক বেশি এক্সাইটেড যে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে নববর্ষ উদযাপন করব। সকালে শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রায় আসবো, একসাথে পান্তা ইলিশ খাবো, ক্যাম্পাসে অনেক আড্ডা দিব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হবে নববর্ষ আশা দর্শনার্থীদের। এখানে সবকিছু দেখে এত কালারফুল, এত বিভিন্ন রকমের ডিজাইন
এবং সবার ক্রিয়েটিভিটি দেখে অনেক সুন্দর লাগছে। আশা করব সবাই এই সামনে আমাদের যে পয়লা বৈশাখে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে আসবে। এদিকে শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম এবং বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ ছাড়াও জলরং, সরাচিত্র ও মুখোশ বিক্রি করা হচ্ছে। বিক্রয়লব্ধ অর্থ শোভাযাত্রায় ব্যয় করা হবে। স্টুডেন্টদের যেরকম কাজ ওগুলো হচ্ছে 1000 থেকে 1200, 3000 এরকম আছে, 1500 আছে, এক একটা রেঞ্জ। বললাম তো কাজের উপর নির্ভর করে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেবে এবারের শোভাযাত্রা, জানান এ শিক্ষক। অন্যান্য বারের মতোই এবার বাংলাদেশের ফোক মোটিভ এর পাশাপাশি ফ্যাসিবাদের মুখচ্ছবি নামে একটি মোটিভ থাকবে। বাংলা নতুন বছর বাঙালির জীবনে অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গাজা ইসরায়েলি হামলা বন্ধে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এসব খবর সংগ্রহে রাজধানী বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আছেন সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আমরা এখন আছি রাজধানীর বায়তুল মোকাররমে। রাজধানীর বায়তুল মোকাররমে আয়োজনে কিন্তু সাধারণ মুসল্লি থেকে তাদের নিজস্ব তাদের যে কর্মীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে একটি দাবি নিয়ে এসেছেন যে ইসরায়েলি বর্বরতা যে গাজায় এবং ফিলিস্তিনে যে ইসরায়েলি গণহত্যা চলছে সেই গণহত্যা ও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ সভা তারা আয়োজন করেছেন। তারা একে একে তাদের যে নেতৃবৃন্দ তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের সবার বক্তব্যে একটি জিনিস স্পষ্ট যে তারা ইসরায়েলি বর্বরতা বন্ধে যে বিশ্বের মুসলিম দেশগুলো এবং মুসলিম দেশের যে শাসকরা রয়েছেন তাদের যে নীরব ভূমিকা এটিতে তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তাদেরকেও এর জন্য দায়ী করছেন। এছাড়া তারা আমেরিকা বলছেন যে আমেরিকা টেররিস্ট কান্ট্রি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সবার ভাষা একটি যে ইসরায়েলি গণহত্যায় যারাই সম্পৃক্ত রয়েছেন তারা তাদেরকে দোষারোপ করছেন এবং তারা তাদের শাস্তি দাবি করছেন। এছাড়া করছেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যে মুসলিম মেজরিটি অথবা যারা ইসলামী মনোভাবাপন্ন এছাড়া যারা রয়েছে মানবতার পক্ষে সেই মানবতার পক্ষে সকল শক্তিকে তারা একটি কথাই জানিয়ে দিতে চান যে ইসরায়েলি যে গণহত্যা বিশ্বের নেতারা রয়েছেন তাদের কাছে তারা আরেকটি সুস্পষ্ট বার্তা দিতে চান যে রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা যে ধরনের কাজ করছে, তারা যে ধরনের গণহত্যার সমর্থন দিচ্ছে এটি ইসলামের সাথে সামঞ্জস্য নয়, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে যেখানেই মানবতা বিপন্ন হবে সেখানেই ইসলামী মূল্যবোধ যাদের রয়েছে তারা এগিয়ে আসবে। এছাড়া তারা একে একে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলছেন বায়তুল মোকাররম প্রাঙ্গণ। বায়তুল মোকাররম প্রাঙ্গণ এখন জনসমাগম সম্পূর্ণ। এখানে আমরা আশেপাশে রাস্তা থেকে শুরু করে চারপাশে যে মসজিদ এবং আশেপাশের অঞ্চল ইসলামিক যে সমমনা দলগুলো রয়েছে তারাও কিন্তু আছে। এখানে আমরা পাশে দেখতে পেয়েছি খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিসের কিছু নেতৃবৃন্দ এখানে ছিলেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কয়েকজনকে আমরা এখানে দেখতে পেয়েছি। আর এখানে তারা যে ব্যানারে মূলত করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সকলের ভাষা একটি যে ইসলাম মুসলিমদের উপর যে গণহত্যা চালাচ্ছে অথবা গাজায় এবং রাফায় যে গণহত্যা চলছে এই গণহত্যা বন্ধে যেন পৃথিবীর সকল মুসলিম এক হয় প্রতিবাদ জানায় এবং তারা যেন অবিলম্বে ফিলিস্তিনের পক্ষে এসে দাঁড়ায় যারা এখনো দাঁড়ায়নি। এই ছিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। রাজধানী বায়তুল মোকাররম এলাকা থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদের পর আবারও রাজধানীর কারওয়ান বাজারে জমতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। শুক্রবার ছুটির দিন হলেও মানুষের ভিড় তেমনটি লক্ষ্য করা যায়নি। তবে পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের বাজারে চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন।
দরজায় করা নাড়ছে নববর্ষ 1432। মাছে ভাতে বাঙালির সবচেয়ে বড় উৎসব এই পহেলা বৈশাখ। আর তাই পহেলা বৈশাখ ঘিরে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তগুলোতে দেখা যায় ক্রেতার উপচে পড়া ভিড়। মাছ বাজারে চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। কেজি প্রতি 1300 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ। পয়লা বৈশাখ ঘিরে কোনো দাম বাড়ে না, তাইলে তো আগে বেচি 3000 টাকা কেজি, আরো 10 বছর আগে, এখন 2200 টাকা কেজি। পয়লা বৈশাখ হিসাবে দাম বাড়ে না, আগের দাম। পয়লা বৈশাখ সবাই ইলিশ মাছ খাবে, চাহিদাও বেশি, ওনাদের দাম একটু কমানো উচিত, কিন্তু সেটা দেখতেছি না। এদিকে চাল ডাল সহ তেলের বাজারেও দাম গেল সপ্তাহের মতোই রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। পোলাও চাল বিক্রি হচ্ছে 90 থেকে 130 টাকা দরে। কিন্তু মশলার দাম ঈদের মতোই আছে, মানে ঈদের যে রেটটা ছিল ওটা কমে নাই আসলে। তো কেবলমাত্র তো সবজি বাজার করে আসলাম। যেরকম করলা 60 টাকা 70 টাকা ভালো করলা পাওয়া যাচ্ছে, এবারে ভেন্ডি 60 টাকা 50 টাকা পাওয়া যাচ্ছে, কাঁচামরিচ 40 টাকা কেজি পাওয়া যাচ্ছে, গাজর 20 টাকা কেজি, কুমড়ো 10 টাকা কেজি, সবই পাওয়া যাচ্ছে কম দাম। এটা চোলাবুট আছিল, রমজান আছিল 110 টাকা কেজি, ওখানে যে চোলাবুট 95 টাকা কেজি। তবে সবজির দাম কম হওয়ায় স্বস্তিতে আছেন ক্রেতারা। বলছেন গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কিছুটা কম। জিনিসপত্রের দাম অনেক নিচে নেমে গেছে। এইভাবে থাকলে তো সাধারণ জনগণ চলতে পারবে। যতই কম হোক, আমরা বাঙালি তো আরো কম চাই, যত কমায় দেখ আমরা আরো কম চাই, কারণ আমরা যাতে বাঙালি। গত সপ্তাহ থেকে অনেক মূল্যমান কমছে, পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম কমছে, ধনিয়া পাতার দাম কমছে, তারপরে লেবুর দাম কমছে। সবজি এবং মুদি পণ্যের পাশাপাশি মাংসের দামও আগের মতো থাকায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। তবে ঈদ পরবর্তী বাজার হওয়ায় মানুষের ভিড় কিছুটা কম বলে জানান বিক্রেতারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বিএনপি নির্বাচনকে ভয় পায় না আর বিরোধী দলে থাকলেও ভয় পায় না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিমা রহমান। শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, এই অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় থাকার কোনো অধিকার নেই। তিনি আশা ব্যক্ত করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়ার কথা বলছেন, তিনি তার কথা রাখবেন। আমরা জানি 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা চাই জনগণের ভোটের অধিকার যেন ফিরে আসে। বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লড়াইতো না, তাহলে তারা এত নির্যাতিত এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই, একটা কর্মীও কোথাও যায় নাই। সারা জনগণের আস্থা আছে বিএনপির প্রতি, তাই বিএনপি নির্বাচনকে ভয় পায় না। দেশে অসংখ্য গণমাধ্যম এখন, তবে গণমানুষের কথা কতটুকু তুলে ধরতে সক্ষম এই মাধ্যমগুলো? প্রচার তো পরের কথা, চাইলেই কি তথ্য সংগ্রহ করা সম্ভব দেশের সরকারি বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলো থেকে? গত 16 বছরে করা আইন ও নীতিমালা গণমাধ্যমকে কি মুক্ত করতে পেরেছে, নাকি দুর্নীতিবাজদের আড়াল করতে করা হয়েছে আরো বন্দী? সে প্রশ্নের উত্তর খুঁজছেন এম এ আজিম। না না প্লিজ প্লিজ, আপনি জোর করবেন, আপনি জোর করবেন কেন আমার সাথে? কেন ঢুকতে পারবে না সেটা একটু বলবেন তো। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জনসাধারণের প্রবেশ অধিকার থাকলেও এখানে ঢুকতে পারে না সাংবাদিকরা, নিতে হয় পূর্বানুমতি। তবে সেটাও দেয়া হয় না দপ্তর থেকে, বলা হয় বিকল্প কোনো মাধ্যম খুঁজতে হবে। সিস্টেমে পড়ছি এই না যে আমি কোনো কর্মকর্তার সাথে কারোর মিট করে দেব। বিকল্প মাধ্যম হিসেবে দপ্তরটির ওয়েবসাইটে কর্মকর্তাদের নম্বর খুঁজতে গেলে দেখা যায় সেখানে প্রধান প্রকৌশলীর কোনো ফোন নম্বরই নেই। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নম্বরটি অসম্পূর্ণ। তার পরবর্তীতে থাকা কর্মকর্তার নম্বর পেলেও তিনি অপারগতা জানান বিষয়টিতে। একটু বলবেন যে আসলে কি করা যায় এখন? উল্টো ভেতর থেকে একজন কর্মকর্তাকে পাঠিয়ে বাধা দেওয়ার চিত্র ধারণেও বাধা দেয়া হয়। তেরে আসেন ক্যামেরা বন্ধ করতে। তিনি জানান কর্মকর্তাকে পেতে আগে খুঁজে বের করতে হবে তার বন্ধু বান্ধবদের, তাদের সহযোগিতায় নম্বর সংগ্রহ করে নিতে হবে অনুমতি। কোনো কারো নাম্বার, আপনার নাম্বার আমি ইচ্ছা করলে আপনার বন্ধু বান্ধব বা আপনার সাংবাদিক সমিতি যারা আছে তাদের কাছে আমি আপনার নাম বললে তার কাছ থেকে নাম্বার নেওয়া কোনো বিষয় না। যেখানে সাংবাদিকরা ঢুকতেই পারে না সেখানকার তথ্য প্রাপ্তি অনিয়ম
আর দুর্নীতির সংবাদ প্রকাশ অনেকটা কষ্টসাধ্য। তবে যে সকল প্রতিষ্ঠানে ঢুকতে পারা সম্ভব সেখানকার বাস্তব চিত্রও কি তুলে ধরা সম্ভব একজন সাংবাদিকের ক্ষেত্রে, নাকি তোপের মুখে পড়তে হয় অনিয়মরত বা দুর্নীতিবাজ কর্মকর্তাদের? শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সেবা প্রত্যাশীদের অভিযোগ পাহাড় সমান, সত্যতাও ধরা পড়তে শুরু করে দেশ টিভির ক্যামেরায়। ৩০ টাকা কি জন্য নিলেন? আমি চাই না উনি দিছে ভাই, চা খাই। এরই মধ্যে শুরু হয় বাধা দেয়া। রোগীদের জিম্মি করে টাকা আদায়ের ছবি নিতে লাগবে তাদেরই অনুমতি। এদেরকে যে আপনি বাধা দিলেন সেটা কেন, সেটা একটু কেন দিচ্ছেন? হ্যাঁ, কারণ আপনি এই জিনিসটা তো এক জায়গায় প্রচার হবে, সবকিছু তো একটা সুন্দর আছে। আপনার বাসার তো একটা পর্দার সিস্টেম আছে, আপনি একটা কোনো জায়গায় ঢুকে পড়লেন, কোনো কিছু আপনি ম্যানেজ না করে আপনি এটা করলেন, আপনি বলতেন আপু আমি ভিডিও করব। অনুমতি, এই একটি শব্দ সাংবাদিকদের তথ্য প্রাপ্তি, ভিডিও ধারণ বা বক্তব্য গ্রহণকে এখন সবথেকে বেশি বাধাগ্রস্ত করছে। বাস্তব চিত্র তুলে ধরার সুযোগও কমেছে অনেক প্রতিষ্ঠানে। আনসার সদস্য বা কর্মকর্তারা সঙ্গে থেকে তাদের পছন্দ অনুযায়ী ছবি তুলতে বাধ্য করা হয় অনেক ক্ষেত্রে। এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওখানে যেতে গেলে অনুমতি নিতে হবে। তো অনুমতি নিতে নিতেই তো আমাদের সব তথ্যগুলো নাই হয়ে যায়। একজন দুর্নীতিবাজ সরকারি আমলার বিরুদ্ধে সংবাদ করব এবং তার হাতে নাতে কোনো অন্যায় অনিয়মের ফুটেজ নিব, সেখানে কিন্তু ঢুকতে গিয়ে আমি বাধা পাচ্ছি। আওয়ামী সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই এমন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে সাংবাদিকদের, জানিয়ে সাংবাদিক নেতাদের ক্ষোভ থাকলেও মিলছে না সমাধান। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে অনেকগুলো ধারা রয়েছে যেগুলো গণমাধ্যম বিরোধী। আমি বলবো যে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা আছে সেখানে। এই আইনটা এমনভাবে আপনাকে বেঁধে দিয়েছে, আপনি চাইলেই একটা প্রতিষ্ঠানে গিয়ে ঢুকে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির যে অপকর্ম আছে সে ব্যাপারে আপনি কিছু কোনো তথ্য চাইতে পারবেন না। বিষয়টি নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালকের সঙ্গে কথা বললে তিনি জানান, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের হতে হবে কৌশলী। সাংবাদিকতা তো আসলে শুধুমাত্র মানে আপনার অ্যাক্সেসের উপর না, আপনার যোগ্যতার উপর। আপনি চাইলে, আপনি মনোযোগী থাকলে, আপনি নিষ্ঠাবান থাকলে আপনি কিন্তু অনেক কিছু উদ্ঘাটন করতে পারেন। কোনো কিছু সহজ না। তবে কৌশল অবলম্বন করে তথ্য প্রাপ্তি আর ভিডিও ধারণকে অন্যায় হিসেবেই দেখছে অনিয়মকারী বা দুর্নীতিবাজরা। আপনাদের তো এখন ঢোকারই কথা না। আমার অনুমতি নিছেন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের লোগো। নতুন লোগোতে স্থান পাচ্ছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার উপরে উজ্জ্বলভাবে লেখা থাকবে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে, এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। চিঠিতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ড সহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সিরহাট বাজারে আগুন লেগে 17টি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকালে বাবুরহাট মতলব পেন্নাই সড়কের পাশের দোকানগুলোতে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ফার্মেসি, হার্ডওয়্যার, মুদি দোকান, ফলের দোকান সহ 17টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 5 থেকে 7 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। ফায়ার সার্ভিস জানায়, সকাল 7:15টার দিকে বাজারের নবীন নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই ময়মনসিংহ নগরীর অধিকাংশ এলাকায় হাঁটু পানি জমে ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। জলাবদ্ধতা নিরসনে নগরীর ভেতর দিয়ে প্রবাহিত 9 কিলোমিটার খাল প্রতি বছর পরিষ্কার ও খননে কোটি কোটি টাকা ব্যয় করছে সিটি কর্পোরেশন। তারপরেও কেন কমছে না জলাবদ্ধতা, এমন প্রশ্ন নগরবাসীর। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ।
জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারে 2020-21 অর্থ বছরে 26 লাখ, 2021-22 অর্থ বছরে 55 লাখ, 2022-23 অর্থ বছরে 60 লাখ এবং 2023-24 অর্থ বছরে 64 লাখ টাকা ব্যয় করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এরপরেও অধিকাংশ খাল ময়লা আবর্জনায় ভরপুর। এতে পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টিতে আবার রাস্তাঘাটে পানি জমা জায়গায়, এদিকে পানি বাড়ি করে পানি জমা জায়গায়, যে খালে পরে মানুষ তার পানা এ বলে পরে সব মানুষ বইনা চলে পারে চলে খালগুলো আস্তে আস্তে মুঞ্জিয়া আর কি ওই গেছে ওই বড় হয়ে গেছে কাজে পানি হয় উপরে উঠতে পারে। খাল খনন উদ্যোগটি সিটি কর্পোরেশনের অপরিকল্পিত বলছেন স্থানীয়রা। এটিকে শুধুই অর্থের অপচয় হিসেবে দেখছেন তারা। অর্থ ব্যয় করেও কাজ না হওয়ায় ভোগান্তিতে ক্ষোভ নগরবাসীর। এটা আপনারা সেটিং না হওয়া পর্যন্ত খাল যতই খুঁজে বা খুদাইলে কোনো ফায়দা আসবে না, বরং সরকারের টাকাটা বৃথায় যাবে। এটি যদি পরিকল্পিতভাবে খাল খনন করে তো যেই অর্থ বরাদ্দ হয় কিংবা ব্যয় হয় তার চাইতে অনেক কম টাকা দিয়ে এটি আসলে যথাযোগ্যভাবে পরিকল্পনাভাবে যদি করে তাহলে খাল খনন করা সম্ভব। মানুষের ভোগান্তি লাঘবে পরিকল্পিতভাবে খাল খননের কথা জানিয়ে সিটি প্রশাসক বলছেন অনিয়ম রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এডিবি থেকে একটা প্রকল্প নেওয়া হবে এই 6টা খালকে নিয়েই, এবং ওটা পুরো 6টা খালের কমপ্লিট যে সলিউশনটা সেটা আশা করা যায় সামনের বছরে হবে। মনিটরিংয়ের জন্য আমি কিছু স্পেসিফিক অফিসারকে দায়িত্ব দিয়েছি যারা আমাকে ইনফরমেশন দেয় টাইম টু টাইম। বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় নগরীর বিভিন্ন খাল ও ড্রেন পরিষ্কার অভিযান চলছে গেল ডিসেম্বর থেকে। এতে ময়লা পানির প্রবাহ সচল হলেও মাটি ভরাট এবং জমাট বাঁধা ময়লায় পথে পথে বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা 4 নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে মুরাদনগর ইউনিয়নের বেড়িবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। নিহতের স্বজনরা জানান, বেড়িবাদ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন মুসলিম উদ্দিন। রাতে 10-12 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখছেন সংবাদ দুপুর।